ভয় পাওয়ার একটাই ঠিকানা, লাইসেন্স টু থ্রিল। স্বপ্ন অভিশাপ হয়ে নেমে এসেছে নিরুপমার জীবনে। স্বপ্নে সে দেখতে পায় নির্মম ভবিষ্যৎকে। কিভাবে মুক্তি পাবে সে এই অভিশপ্ত জীবন থেকে? এই নিয়েই আজকে আমাদের নিবেদন, সুলেখক কাব্যহীনের কলমে ভৌতিক গল্প দুঃস্বপ্নের হাতছানি। কাব্যহীন একজন অত্যন্ত প্রতিভাবান এবং সুলেখক। ইতিমধ্যে তার আরও একটি গল্প আমাদের চ্যানেলে এসেছে এবং জনপ্রিয়তাও লাভ করেছে। এই গল্পটিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গল্পের সূত্রধর হিসেবে রইলাম আমি, মৌমিতা। শুরু হচ্ছে কাব্যহীনের কলমে ভৌতিক গল্প দুঃস্বপ্নের হাতছানি। আর রিসেন্ট এমন কোনো ঘটনা ঘটেছে? না স্যার, বিগত 1.5 মাস এমন আর কিছুই হয়নি। এখন স্বাভাবিক আছি, রাতেও ঘুম হচ্ছে ঠিকঠাক। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমি ডেট পিছিয়ে দিয়েছিলাম কাউন্সিলিংয়ের। এবার থেকে 3 মাস অন্তর অন্তর একবার করে দেখিয়ে যাবে। সেরে উঠছো যে এটাই হোল গুড সাইন। আর ডেট কিন্তু একদম মিস করবে না, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি নিশ্চয়ই আপনার কথা শুনে চলার চেষ্টা করব। চেষ্টা নয়, আমার কথা শুনে চললে তবেই পুরো রিকভার করবে। আর হ্যাঁ শোনো, ওই ওষুধটার ডোজ একটু কমিয়ে দিলাম। যেহেতু ধীরে ধীরে রিকভারি করছে ব্যাপারটা, সেই জন্য আর ওষুধ খাওয়ার একদম গাফিলতি করবে না। সময়টা সময় খাবে, আর এক্সট্রা টেনশন নয়, আর রাতে জাগবে না। মনে থাকে জানো আমার কথা? মাথা নাড়িয়ে সম্মতিসূচক সায় দিল মিস দাস। ঘরের কোনায় মিস দাস এবং ডাক্তারের থেকে একটু দূরত্বে চেয়ারে বসে থাকা একটা ছেলে মিস দাসের বেরোনোর সাথে সাথে তার সাথেই বাইরে বেরোলো এবং কি যেন একটু মনে পড়তেই বলল, নীরু, তুই এখানে একটু বস তো, আমি ডাক্তারবাবুর সাথে একটু কথা বলে আসি। আচ্ছা যা, তবে বেশি দেরি করিস না। সেই সকালে বেরিয়েছি, খিদে পেয়েছে বড্ড। তুই তো জানিস আমি একদম খিদে সহ্য করতে পারি না। হ্যাঁ রে বাবা, এখনই চলে আসবো, দেরি হবে না। একটা ওষুধের ব্যাপারে একটু কথা বলবো আর কি। এই যাবো আর আসবো, তুই একটু বস। ছেলেটি নিরুপমা দাস ওরফে নীরু নামের মেয়েটিকে একটা বেঞ্চে বসিয়ে নিজে আবার ডাক্তারের ঘরের দিকে এগোল। একটু ইতস্তত ভাব যে একেবারেই কাজ করছিল না এমনটা নয়, তাও ধীরে ধীরে দরজা টেনে দেখল ডাক্তারবাবু একটা ফাইলে কি যেন অতি মনোযোগ দিয়ে দেখছেন। সম্ভবত নিরুপমার ফাইল ওটা। দরজায় নক করল। আসতে পারি ডাক্তারবাবু? ফাইল থেকে মুখ না তুলেই ডাক্তারবাবু বললেন, হ্যাঁ আসুন। তারপর ঘাড় তুলে বললেন, ও আপনি? হ্যাঁ বলুন, কি বলবেন বলুন। ওর অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা ধরতে পেরেছেন কি ডাক্তারবাবু? আসলে ওর সামনে ঠিক জিজ্ঞাসা করতে পারছিলাম না, তাই ওকে বাইরে বসিয়ে রেখে একটু আলাদা করে আপনার সাথে কথা বলতে আসলাম। সেটা ঠিক আছে, আসলে ব্যাপারটা খুবই সিম্পল। না ধরতে পারার মতো কোনো রোগই ওটা নয় মিস্টার দেবনাথ। মেয়েটা কয়েক বছর আগে তার বাবাকে ফেনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার লাশটা দেখেছে। মেয়েটা দিদা আর মায়ের সাথে থাকতো। আরো অনেক ফ্যাক্টর আছে ওর লাইফে। সেইগুলো এই ঘটনার সাথে কিভাবে যুক্ত, মানে কিভাবে রিলেট করছে, একটু যদি দয়া করে বুঝিয়ে বলেন। আসলে সেই ফ্যাক্টরগুলোই ওর সাবকনসিয়াস মাইন্ডে প্রচন্ডভাবে খারাপ প্রভাব ফেলেছে। সাধারণভাবে চিন্তা না করলেও সাবকনসিয়াস মাইন্ডে জিনিসগুলো থেকে যাওয়ার ফলে এইসব দৃশ্য সে দেখতে পাচ্ছে ঘুমের মধ্যে। না না, শুধু দৃশ্য নয় ডাক্তারবাবু, সে ঘুমের মধ্যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। কে কখন মারা যাবে আর কিভাবে মারা যাবে সে সবটা আগে ঘুমের মধ্যে থেকেই জেনে যাচ্ছে। আর তার ফলেই ওর জন্য এত চিন্তা হচ্ছে। শুধু বাবা নয়, বাবার আগে তার ঠাকুমা মারা গেছে, তিনিও অপঘাতেই মারা গেছেন।
নিরুপমা সেটাও জেনে গেছিল এবং আমি জানি মিস্টার দেবনাথ, ঘটনাগুলোকে কোইন্সিডেন্স ছাড়া আর কিচ্ছু বলা যায় না। এতগুলো ঘটনা শুধুই কি কোইন্সিডেন্ট? শুধু এই ঘটনা নয়, আরও 4টে অপঘাতে মৃত্যু সে ঘুমের মধ্যে দেখেছে এবং সেটা পরপর ঠিক সেইভাবেই ঘটে গেছে। আর কোনো কি ব্যাখ্যা আছে আপনার কাছে? ডাক্তার শর্মা চুপ করে রইলেন। তিনি বিষয়টা নিয়ে ভাবছিলেন। ব্যাপারটা মুখে সিম্পল বললেও কোথাও একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। আর এতক্ষণ নিরুপমার ফাইলের দিকে তাকিয়ে সেটাই আরো বেশি করে উপলব্ধি করেছিলেন তিনি। মেয়েটা অদ্ভুত নয়, কোনো স্পেশাল পাওয়ারও নেই, কিন্তু কিভাবে? মেডিকেল সায়েন্সের কোনো নিয়ম তো খাটছে না এখানে। ডাক্তার শর্মা, আমি আপনাকে কোনো দোষারোপ, জবাবদিহি কিংবা আপনাকে ছোট করার উদ্দেশ্যে আসিনি। আমি চাই আপনার ট্রিটমেন্ট আপনার মতো চলুক। আমি ওকে জ্যোতিষী দেখাতে চাই। আশা করি আপনার কোনো অমত হবে না। ঘাড় নেড়ে নেতিবাচক ভঙ্গিতে ইশারা করলেন তিনি। আসি ডাক্তারবাবু। এই বলে দরজা ঠেলে বেরিয়ে গেল মিস্টার দেবনাথ। ডাক্তারখানা থেকে বেরিয়ে নিরুপমা জিজ্ঞেস করল, এই, আমায় একা রেখে কি এত কথা বললি ডাক্তারবাবুর সাথে? তোর সাথে থাকতে থাকতে তুই আমারও মাথা খারাপ করে দিয়েছিস নাকি, সেটা দেখাতেই গেছিলাম ডাক্তারবাবুকে। তো কি বললেন তিনি? বললেন যে এখনো কিছুটা বেঁচে আছে, 80% পোকায় কিলবিল করছে মাথার ভিতরে, বাকি 20%-এর অবস্থাও তেমনি হবে। যা তো, একদম কথা বলবি না আমার সাথে। আমার মাথায় পোকা কিলবিল করছে, তাই না? কপট রাগ দেখিয়ে তাকে আস্তে করে ঠেলে সরিয়ে দিল নিজের থেকে। কিছুক্ষণ পর আবার নিজে থেকেই তার বাহুর কাছটা ধরে চুপচাপ হাঁটতে লাগলো। ওম কালী কালী মহাকালী, কালীকে পরমেশ্বরী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী, সহস্রাধা নমস্তুতে। বাবা, এতে কাজ হবে তো? অন্ধকারে জ্বলতে থাকা আগুনের লিকলিকে শিখা ঝিলিক দিয়ে উঠছে সমগ্র শ্মশান চত্বর জুড়ে। নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। শুধু এক স্বরে চিৎকার করতে থাকা ঝিঝি পোকার দল যেন কানে অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি করছে। আগুনের সামনে মাটির মালসায় সাজানো পুজোর সব নৈবেদ্য। তাতে আছে কারণ, মাংস, রক্ত, বিষ্ঠা, একটা জীবন্ত মুরগি, কিছুটা ছাই এবং আরও অন্যান্য কিছু। আগুনের সামনে বসা টকটকে লাল রঙের বস্ত্র পরা লোকটি এবার মাথার ওপর চোখ তুলে তাকালো। সারা মুখ জুড়ে ঘন দাড়ি, মাথায় জটের জঙ্গল, চোখ টকটকে লাল। গম্ভীর গলায় চিৎকার করে উঠল সে, কেন ভরসা নেই? ভরসা নেই তোদের আমার ওপর আর আমার মায়ের ওপর? হ্যাঁ, তাহলে এইখানে এসেছিস কেন? হ্যাঁ, আমাকে রাগাস না, চলে যা, চলে যা এখান থেকে। এইসব অবিশ্বাস করে আবার এদের দিয়ে কাজ হাসিল করতে গেলে অনেক খারাপ মূল্য চোকাতে হয়, জীবন পর্যন্ত চলে যেতে পারে। যা যা, বেরো, আর কখনো আমার সামনে আসবি না। বেরো এখান থেকে, বেরো। না বাবা, আসলে সেরকম নয়। আমরা আসলে যে কোনো মূল্যে সে সম্পত্তির দখল পেতে চাই, তাই আপনার শরণাপন্ন হয়েছি। আমরা আগেও অনেকের কাছে গেছি, কিন্তু কেউই কিছু করতে পারেনি। তবে আমাদের মন বলছিল আপনি অবশ্যই কিছু করবেন আমাদের জন্য, তাই ছুটে আপনার কাছে চলে এসেছি। ভরসা করে যখন এসেছিস তাহলে ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে দেব আমি। ভাববি না একদম, চুপ করে বস। কিছুক্ষণ আগুনের দিকে তাকিয়ে তান্ত্রিক লোকটা প্রথমে একটা সাদা রং করা মালসায়
সামনে থাকা রক্ত দিয়ে লেপে দিল। সাদা সরাটা কিছুক্ষণের মধ্যেই ধারণ করলো লাল বর্ণ, আর একটা মালসা থেকে ছাইয়ের কিছুটা অংশ আর কারণ অর্থাৎ মদ দিয়ে কিছু একটা মন্ত্র বিড়বিড় করে উচ্চারণ করা আরম্ভ করল। কিছুক্ষণের মধ্যেই দপ করে চলে উঠল সেই মিশ্রণটা। কিছুটা দূরে পড়ে থাকা সেই মুরগিটা নিয়ে এসে গলায় জোরে চালিয়ে দিল ছুরিটা। ফিনকি দিয়ে ছুটল রক্ত। সেই রক্ত আর বাকি পড়ে থাকা ছাইটুকু নিয়ে তান্ত্রিক সেই মিশ্রণে আবার ভালো করে গুলে নিল। আবার চলল মন্ত্রোচ্চারণ। আবার ফলাফল সেই একই। একটা আঁশটে পোড়া গন্ধে ভরে উঠল চারিদিক। মিশ্রণের রং ধীরে ধীরে ধারণ করল নীল বর্ণ। সেই মাটির মালসাটা সামনে বসা দুজন মহিলার দিকে এগিয়ে দিয়ে তান্ত্রিক ঘনা গলায় বলল, এই নে, এই মন্ত্রপুত মিশ্রণ। এটা তোদের বাড়ির চারিদিকে গোল করে মাটি কেটে তার ভেতরে ছড়িয়ে আবার মাটি চাপা দিয়ে রাখবি। তবে আজকে না, পরশুদিন অমাবস্যা, সেই দিনই এটা করার উপযুক্ত সময়। এই কাজটা করার পর তোদের বাড়িতে অনেক পরিবর্তন দেখতে আর শুনতে পাবি। তোরা যে কাজ করতে চাইছিস সেটা তোরা হাসিল করতে পারবি। কাজ হওয়ার পর আবার আমার সাথে দেখা করবি। আচ্ছা বাবা, কিন্তু একটা প্রশ্ন ছিল বাবা, আমাদের দুজনের কিছু হবে না তো? না, তোদের আমি দুটো মাদুলি আগের দিনই দিয়েছিলাম। সব সময় সেইগুলো দুজনে পড়ে থাকবি। মায়ের কৃপায় কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বাবা, কি পরিবর্তন হবে বলছিলেন? ভয়ের কিছু কি? তোরা বড্ড বাজে বকিস। আমার কাছে যারা আসে তারা এত প্রশ্ন করে না। এতে আমার মনঃসংযোগ বিঘ্নিত হয়। আর যেটা বলেছিলাম এনেছিস? হ্যাঁ বাবা, প্রত্যেকের জন্মকুণ্ডলী এনেছি, আপনি ঠিক যেমনটা বলেছিলেন। একজনের কাছ থেকে 3খানা জন্মকুণ্ডলী নিয়ে তান্ত্রিক বসে রইল। আগুনের স্বল্প আলোয় পড়ার চেষ্টা করছে সে। শেষেরটা এসে তার চোখ মুখ কুঁচকে গেল, মুখ হয়ে উঠল বিকৃত। সেই দুজন মহিলার একজন সঙ্গে সঙ্গে বলে উঠল, কি হলো বাবা, কি দেখছেন? আপনার মুখের ভাব এমন হলো কেন? কি দেখলেন ওই কোষ্ঠীতে? এটা কার কোষ্ঠী? এই ওদের মেয়ের। মেয়েটির দেখছি চতুর ঘরে বৃহস্পতি, দেবগণ তুলা রাশি, তৃতীয় ঘরে শুক্র, আর প্রথম ঘরে না, বাদ দে, এসব তোরা বুঝবি না। তবে মেয়েটাকে তোরা চোখে চোখে রাখবি। কেন বাবা, কি হলো? কি বুঝছেন আপনি? একটু যদি খুলে বলেন। মেয়েটা সবটা উপলব্ধি করতে পারবে, সবটা বুঝতে পারবে। স্বপ্নদোষ শুরু হবে ওর। আমার আগে থেকে এই জাতিকাটাকে দেখে নেওয়া উচিত ছিল। এখন কি করা উচিত বাবা? এখন আর কিচ্ছু করার নেই। এইটা যেমন দিলাম সেই মতো কাজ করবি। তোর ঘুমের মধ্যেকার উপলব্ধি আমি কিছুটা কমিয়ে দিতে পারি, তবে পুরোটা পারবো না। এমনকি কেউই পারবে না। ওর গ্রহগুলো খুব শক্তিশালী জায়গায় অবস্থান করছে। তবে একটা স্বস্তির কথা, ও যা দেখবে বা শুনবে সবই ঘুমের মধ্যেই আবদ্ধ থাকবে। ধীরে ধীরে ও পাগলও হয়ে যেতে পারে। তোদের আরো ভালো, রাস্তার আরো একটা কাঁটা সরে যাবে। বাপও মরবে, মাও পালাবে। না পালালে সেও নিশ্চিত মরবে। আর মেয়ে পাগল, সেও তার বাবার সম্পত্তির ভাগ চাইতে আসবে না। তখন তোরাই সবটা পাবি। দুজন মহিলা তান্ত্রিককে নমস্কার করে একটা বড় অ্যাটাচে কেস রেখে আবার মালসাটা নিয়ে সেখান থেকে বিদায় নিল। তাদের যাওয়ার পথের দিকে এক দৃষ্টে চেয়ে রইল সেই তান্ত্রিক। তারপর তার কুঁড়ে ঘরের দিকে তাকিয়ে জোরে ডাক দিল, অ্যাটাচির মধ্যে থেকে টাকাগুলো বের করে গুনে রাখ। কম সম দেয়নি তো কিনা দেখ। আজকালকার মানুষদের বিশ্বাস করা যায় না। আর তাছাড়া এরা মোটেই তেমন সুবিধার নয়।
মেয়ের জন্মগোষ্ঠী আছে, কই দেখে। আচ্ছা, দেবগণ, তুলা রাশি, চতুর্থ ঘরে বৃহস্পতি আর তৃতীয় ঘরে শুক্র, প্রথম ঘরে। আচ্ছা, দেখি এবার মেয়েটার হাতটা দেখি। নিরুপমা হাতটা বাড়িয়ে দেয়। জ্যোতিষী মহাশয় চশমাটা একটু চোখের সাথে অ্যাডজাস্ট করে নিলেন। নিরুপমার পাশে বসে রয়েছে দেবমাল্য দেবনাথ, মানে নিরুপমার বিশেষ বন্ধু। বেশ কিছুক্ষণ হাতটার বিভিন্ন প্রান্তে তাকিয়ে জ্যোতিষী প্রশ্ন করলেন, জন্মগোষ্ঠী কার থেকে বানিয়েছিলেন? মনে নেই, বাবা বানিয়ে দিয়েছিল আমার জন্মের সময়, এক নামকরা জ্যোতিষীর থেকে। আমি আর পরে জিজ্ঞাসা করিনি। আমার মনে হয় আপনার এই জন্মগোষ্ঠীটা ভুল, আবার একটা বানাতে হবে। ভুল মানেটা কি? আমার এই জন্মগোষ্ঠী বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে এবং সেটার উপর ভিত্তি করে আমাকে বিভিন্ন রত্ন ধারণ করতে বলেছিল আমার বাবা। তিনি এইসব খুব বিশ্বাস করতেন। আমি ধারণ করে দেখেছি, সেটা আমার জীবনে খুব ভালো। নিরুপমাকে চুপ করতে বলে দেবমাল্য বলে উঠল, নতুন কোষ্ঠী বানাতে কত পড়বে? সব মিলিয়ে 1000 খানেক। আর কোন কোন রত্ন ধারণ করতে হতে পারে? কোষ্ঠী না করে বলা সম্ভব নয়, তবে ওর জন্মের সময় আর জায়গা দেখে যা বুঝতে পারছি, একটা প্রবাল, একটা মুক্ত, সোনা, এই 3টে ধাতুতেই আপাতত কাজ চলে যাবে। তাহলে ওর সমস্যাটা আর হবে না, তাই বলতে চাইছেন তো? হ্যাঁ। আচ্ছা, আমরা ভেবে দেখব, পরে জানিয়ে দেব। দুজনেই উঠতে যাচ্ছিল, হঠাৎ জ্যোতিষী বলে উঠল, রত্নগুলো এই দোকান থেকেই নেবেন, একদম আসল, সাথে সার্টিফিকেটও পেয়ে যাবেন। এই দোকান থেকে রত্ন নিলে তবেই আমি সমস্যা দূর হওয়ার গ্যারেন্টি দিতে পারবো, নচেত নয়। হঠাৎ করে দেবমাল্যর মাথায় যেন আগুন চড়ে উঠল। শালা পেয়েছিসটা কি? তখন থেকে দেখছি উল্টো পাল্টা যা খুশি বলছিস। টাকার পিশাচ, লজ্জা করে না তোর? আমরা বিপদে পড়ে তোর কাছে এসেছি, আর তুই কিনা আমাদের এইভাবে লোটার ধান্দা করছিস। এই সমস্যাটা থেকে আগে বেরোই আমি, তারপর আমি দেখছি যে তুই কত বড় জ্যোতিষী। চালি ছেড়ে দাও কোথাকার ওকে, ধান্দাবাজ। ঝামেলা করো না, বাইরে লোক আছে, সমস্যা হতে পারে। অনেক কষ্টে নিরুপমা নিরস্ত্র করল দেবমাল্যকে। তারপর নেমে এলো ব্যস্ত রাজপথে। প্রচন্ড গরম পড়েছে। দেবমাল্য কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার জন্য জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মুখ রাগে লাল হয়ে গেছে। দুজনে রাস্তায় নেমে আর একটাও কথা বলল না। বাইকে করে দেবমাল্য বাড়ির সামনে আগে নিরুপমাকে নামিয়ে তারপর নিজের বাড়ির দিকে রওনা দিল। আজ অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার। একটা বাড়ির সামনে দুজন ছায়ামূর্তি যেন একটা চক্রাকার বৃত্ত কাটছে, অতি সন্তর্পণে, ধীরে ধীরে। রাত প্রায় 11:15 কাছাকাছি। পুরো বাড়িটা গোল করে ঘুরে গেল সেই বৃত্তটা। তারপর কি যেন একটা ছাইয়ের মতো মিশ্রণ তারা ঢেলে দিল সেই বৃত্তের মধ্যে। দপ করে একটা শিখার মতো জ্বলে উঠল, কালো রঙের আগুন। ব্যাস, কিছুক্ষণ চলল, তারপর সব চুপচাপ। ছায়া মূর্তি দুটো আবার সেই বৃত্তটাকে মাটি দিয়ে বুঝিয়ে আবার ঘরে ঢুকে গেল। হঠাৎ যেন বাড়ির মধ্যেকার বাতাস থমকে গেল। দূর থেকে একদল কাক ডেকে উঠল এই গভীর রাতে। বাড়ির চারপাশে এক ঘূর্ণিঝড়, তবুও এক ফোঁটা বাতাস যেন নেই বাড়িতে। হাঁসফাঁস করছে সবাই বাতাসের জন্য।
চারিদিক থেকে বাতাস টানার প্রবল চেষ্টা। ফুসফুস ফেটে যাচ্ছে যেন। এক ফোঁটা অক্সিজেন, এক ফোঁটা, কেবলমাত্র এক ফোঁটা। শরীরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, যেন যেন নিঃশ্বাস। এক ফোঁটা, এক ফোঁটা। খাটের ওপর হঠাৎ করে লাফিয়ে উঠল নিরুপমা। গলা শুকিয়ে কাঠ, দরদর করে ঘাম বেরিয়ে পড়ছে কপাল বেয়ে, গাল বেয়ে, চিবুক দিয়ে। রাতে পরা নাইটিটাও ভিজে উঠেছে ঘামে। গরমকাল, উপরে ফ্যান চলছে, তাও এত গরম লাগছে কেন? পাশে মাও শুয়ে রয়েছে ঠিকঠাক, অনুভব করা যাচ্ছে তার শরীরও। হাতিয়ে হাতিয়ে নিরুপমা কোনো রকমে জলের গ্লাসটা খুঁজতে গিয়ে খোলা জানালার দিকে গেল। তার পাশেই জগে আছে জল। জগ থেকে জল ঢালতে গিয়ে তার হঠাৎ মনে হলো কেউ যেন খোলা জানালার উপাস থেকে তাকিয়ে আছে তারই দিকে। একভাবে নিষ্পলক তার দৃষ্টি। হঠাৎ করে গলা বাড়ালো জানলা দিয়ে। কই, কেউ তো নেই। তবে কিরে মাম, কাল রাতে ওই রকম করছিলি কেন? ও মা, জানলাটা বন্ধ করে দাও না, রোদ পড়ছে মুখের উপর। এমনিতেও সারা রাত ঘুম হয়নি, তার উপর তুমি সকাল সকাল ডেকে দিচ্ছ। সকাল সকাল কি রে? ঘড়ি দেখ, 9টা বাজে। কলেজ যাবি না? না মা, আজকে আর ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, সে নয় যাস না। তবে কাল রাতে কি হয়েছিল একটু খুলে বল তো আমায় মা। কাল রাতে প্রচণ্ড একটা দুঃস্বপ্ন দেখে ঘুমটা হঠাৎ ভেঙে গেছিল, আর কিছু না। তুমি টের পেলে কি করে? খাটের উপর এত নড়াচড়া করছিলি, এতে আমার ঘুম আলগা হয়ে গেছিল, কিন্তু ঘুমের ওষুধের জন্য চোখটা খুলতে পারছিলাম না। অনুভব করতে পারছিলাম খানিক্ষণের জন্য, তাই জিজ্ঞাসা করলাম। ওহ, বুঝলাম। এবার দয়া করে যাও আর আমাকে একটু ঘুমোতে দাও, মাথাটা অসম্ভব যন্ত্রণা করছে। সে কি রে, উঠে জল খাবার খেয়ে একটা ওষুধ খেয়ে নে, ঠিক হয়ে যাবে, ভাবিস না অত। আর কত ওষুধ খাবো মা, আর ভালো লাগে না যে। আমি একটু ঘুমোই, ঘুমোলেই সেরে যাব, তুমি ভেবো না। সবার সাথে আবার সবার দেখা হলো খাওয়ার টেবিলে। নিরুপমা নিজের স্বপ্নের কথা মনে করার চেষ্টা করলো। সবটাই যেন পরিষ্কারভাবে মনে পড়ছে ওর। একটা জিনিস খেয়াল করে যেন একটু আশ্চর্য হয়ে গেল সে। ঘরের বাইরে বেরোলো, ঘরের চারিদিকে ঘুরে ঘুরে দেখল। মনে হয় কিছু কিছু জায়গার মাটি খোঁড়া হয়েছে, আবার যেন সেই মাটি চাপা দেওয়া হয়েছে। স্বপ্নেও তো সেই রকমই কিছু দেখেছিল, কিন্তু আজ চারপাশটা বড্ড থমথমে, আর চারদিকটা এতটা চুপচাপই বা কেন? গাছের পাতায় এক ফোঁটা বাতাসও খেলা করছে না। ও কি সত্যিই স্বপ্নটা নিয়ে খুব বেশি ভাবছে? কিন্তু ও যেরকমটা দেখেছিল এটা তো সেরকমই কিছু। স্বপ্ন তো স্বপ্নই হয়, এর বেশি তো কিছু হয় না, তাই না? উফ, নিজের উপরে ও ক্রমশ বিরক্ত হয়ে উঠল। তবে খটকাগুলো এখনো পুরোপুরি মন থেকে মুছে ফেলতে পারল না। একটা প্রবল অস্বস্তি মনের মধ্যে ঘোরাফেরা করতে লাগলো। এদিকে ডাক্তারবাবুও মনের ওপর চাপ দিতে মানা করেছেন। এই নিয়ে নিরুপমা আর কিছু ভাবতে চাইল না। এই ঘটনার বেশ কিছুদিন কেটে গেছে। ফোনের শব্দে ঘুম ভাঙল দেবমাল্যর। ঘুম চোখে ফোনটা ধরল। হ্যালো। অপর পাশ থেকে নিরুপমার কাঁপা কাঁপা গলা শোনা গেল। খুব ভয় পেলে একটা মানুষ যেভাবে কথা বলে, অনেকটা সেই রকমই। এক নিমেষে ঘুম ভেঙে গেল দেবমাল্যর। সচকিত হয়ে সে জিজ্ঞেস করল, এই কি হয়েছে রে তোর? এরকম করছিস কেন? গলা কাঁপছে কেন তোর?
ঢোক গিলল নিরুপমা। বোঝা যাচ্ছে তার কথা বলতে বেশ কষ্ট হচ্ছে। খুব যে ভয় পেয়ে আছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কোনো মতে নিরুপমা বলল, তাড়াতাড়ি একবার আমার বাড়িতে আয় প্লিজ। তোর সাথে আমার জরুরি কথা আছে। কেন, ফোনে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই বাড়িতেই থাক, কোথাও যাবি না, আমি আসছি ফ্রেশ হয়ে। প্লিজ বেশি দেরি করিস না, আমার খুব ভয় লাগছে। না রে বাবা, দেরি করব না, তুই ভয় পাস না। ফোনটা কেটে গেল। আজ রবিবার, দেবমাল্যর ছুটি ছিল, তাই আজ ঘুমানোর প্ল্যান ছিল দুপুর পর্যন্ত। কিন্তু সেটা নয়, পরে ভাবা যাবে। তবে মেয়েটার হলো কি, চিন্তা হচ্ছে বড্ড। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরোলো দেবমাল্য। নিরুপমার বাড়িতে বাইকে করে পৌঁছাতে পৌঁছাতে সময় লাগলো প্রায় আধ ঘন্টা। বাড়িতে ঢুকে দেখলো সব যেন কেমন থমথমে। সবাই আছে, অথচ মানুষগুলোর মধ্যে সেই আগেকার মতো আনন্দ উচ্ছ্বাস কিচ্ছু নেই। নিজের ঘরে বসেছিল নিরুপমা। ঘরে ঢুকতেই দেবমাল্যর দিকে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আরম্ভ করলো সে। কি হয়েছে রে তোর? তোর এই অবস্থা কেন? চোখের তলায় কালি, চুল উস্কো খুস্কো, একেবারে কাকের বাসার মতো হয়ে গেছে। ঘুমাসনি বুঝি রাতে? নিরুপমা দেবমাল্যর বুক থেকে মুখ তুলল, বলল, আমি পারছি না, আর নিতে পারছি না আমি। আরে হয়েছেটা কি? টুলু আর ভুলু, মানে আমাদের দুই পোষ্য। আরে তাই তো! অবাক হয়ে গেল দেবমাল্য। তাই তো, দুটো কুকুর, টুলু মানে সাইবেরিয়ান হাস্কি আর ভুলু অর্থাৎ গোল্ডেন ল্যাব্রাডর। দেব আসলেই ওরা গায়ে উঠে পড়ত, আর যতক্ষণ না ও ওদের আদর করত ততক্ষণ পায়ের কাছে ঘুরঘুর করত ওর। তাদের আদর না করলে আবার নিরুপমার ঘরে এসেও বসা যাবে না। নিরুপমার ধারে কাছে আসতেই দিত না ওই দুটো। হাব ভাব এমন যে আমাদের আদর না করে নিজের প্রেমিকার সাথে গল্প করতে পারবে না। চাঁদ প্রথম প্রথম বিরক্তি হতো ওর, পরে সয়ে গেল। একসময় মায়াই জন্মে গেল ওদের ওপর। কিন্তু ওরা কোথায়? এখনো তো এলো না। হ্যাঁ, কি হয়েছে ওদের? অ্যাক্সিডেন্ট। মানে কি করে, কবে হলো? সপ্তাহখানেক। আমায় জানাসনি কেন কিছু? আমি ভাবলাম তুই নিজের কাজে থাকিস, এসব কথা বলে তোর সময় নষ্ট করব না। এমনি তো তুই এই প্রজেক্টটা নিয়ে খুবই ব্যস্ত, আমায় বলেছিলি। আমাদের কথাও অনেকটা কম হয়ে গেছিল। ভাবলাম তুই ব্যস্ততাটা কাটিয়ে নে, তারপর আমি সব খুলে বলবো। কিন্তু কিন্তু আর পারলাম না, জানিস আমার সাথে যা ঘটে চলেছে। আমি আমি একদিন একটা স্বপ্ন দেখেছিলাম, সেটা তোকে বলেও ছিলাম, মনে কর? হ্যাঁ, ওই তোদের বাড়ির চারপাশে গোল করে দাগ কেটে ওর মধ্যে কি সব যেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। সেই স্বপ্ন দেখার পরে আমার সাথে একটা অদ্ভুত জিনিস হয়ে যাচ্ছে। আমি আমি যা স্বপ্ন দেখছি সেটাই সত্যি হচ্ছে। মানে? মানে আমি জানি না রে, স্বপ্ন সত্যি হচ্ছে, শুধু দুঃস্বপ্ন। বলতে পারিস কার মৃত্যু হবে আমি জানি, কিভাবে হবে তারও একটা আভাস পাই, কিন্তু কিন্তু সেটাকে আটকাতে পারি না। চিন্তা করিস না, এগুলো তোর মনের ভুল রে, ও কোনো ব্যাপার নয়। দেব, তুই আগেও বলেছিস এগুলো আমার মনের ভুল। তোর কথা মেনে আমি প্রথম দিনের স্বপ্নটা বেমালুম ইগনোর করেছিলাম, কিন্তু এখন আর পারছি না করতে। পরপর দুটো ঘটনা। আবার কি হলো? এর আগে আমি দেখেছিলাম আমাদের পাড়ার মুকুন্দ কাকা, দিব্যি সুস্থ সবল নীরব মানুষ। স্বপ্নে দেখলাম মানুষটা কেমন যেন বিছানায় শুতে গেল আর উঠল না। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে শুনলাম মুকুন্দ কাকা মারা গেছে, ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক। তারপর আবার দেখলাম টুলু আর বুলু আমার সাথে খেলছে। হঠাৎ খেলতে খেলতে কোথায় যেন দৌড়ে চলে গেল। তারপর সবটা কুয়াশাময়, দূর থেকে একটা ট্রাকের শব্দ, তারপর সব চুপচাপ। তার 2 দিন পরে টুলু আর ভুলুরও একইভাবে মৃত্যু। আমার সাথে হচ্ছেটা কি?
ব্যাপারটা দেবমাল্য বোঝার চেষ্টা করছিল। থম মেরে চুপচাপ হয়ে গেল বেশ কিছুক্ষণ। তার নীরবতা দেখে কেঁদে উঠল নিরুপমা। আমি আর নিতে পারছি না দেবু। আর না, সর্বক্ষণ একটা ভয় যেন গ্রাস করতে চাইছে আমাকে। সারা রাত আমার ঘুম হয় না, আমি ঘুমাতে ভয় পাই। যদি কারোর মৃত্যু দেখতে পাই, যদি আবার দেখি তার রক্তাক্ত মৃতদেহ কিংবা অন্য কিছু, নিজেকে আমি প্রবোধ দিই এবার হয়তো কিছু হবে না, কিন্তু কিন্তু না, প্রতিবারই নিজেকে ভুল প্রমাণিত করে আমার আশঙ্কায় সত্যি হয়ে যায়। তবে কাল রাতে যা দেখলাম, বিশ্বাস কর, আমি আর নিতে পারলাম না। কি দেখেছিস তুই কাল রাতে? দেখলাম বাবা। কাকু? কি হয়েছে কাকুর? আরে বল, চুপ করে থাকিস না, টেনশন হচ্ছে তো। দেখলাম অন্ধকার রাতে একটা দেহ ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে ঝুলছে, ধীরে ধীরে ঝুলছে তার মৃতদেহ। হাওয়ায় অল্প অল্প দুলছে, সামান্য কাঁপছে দেহটা। জিভটা দাঁতের চাপে কেটে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে বিছানায়। যে টুলটা দিয়ে বাবা উঠেছিল সেটা উপর হয়ে পড়ে আছে বিছানার এক পাশে। সবটা যেন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে, সবটা। এই স্বপ্ন দেখে আমি চিৎকার করে ঘুম থেকে উঠি আর তোকে ফোন করি। বিশ্বাস কর, আমার খুব ভয় লাগছে আমার বাবাকে হারিয়ে ফেলার ভয়। শোন, এবার থেকে কাকুকে চোখে চোখে রাখবি। তোর মনে যখন একবার এই ভয়টা ঢুকেছে, তখন আমাদের সাবধান হওয়া প্রয়োজন। কাকু কোথায় এখন? মানে বাড়িতে নেই, বেরিয়েছে কোথাও? ব্যাংকে গেছে একটু আগে, এই মাসের কিস্তি শোধ করতে। আচ্ছা, ফিরে আসলে চোখে চোখে রাখবি, কাজ ছাড়া করবি না একদম। শুধু দোকান থেকে বাড়ি, আর তোর স্বপ্নের হিসাব মতো রাস্তায় সে সুরক্ষিত। যা হওয়ার বাড়িতেই হবে। রাতে ঘরের দরজা খোলা রেখে শুবি, আর একে অপরকে ডাকলে যেন শুনতে পাস। এই নিরাপদ দূরত্বের ঘরে ঘুমাবি, আর কাকুর কাছে কাউকে পারলে ঘুমাতে বলিস। আচ্ছা। দেবমাল্যর বুকের কাছে কুঁকড়ে বসে রইল নিরুপমা। হয়তো সামনে আসা ধাক্কাটার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে সে, যেন যুদ্ধ শুরুর আগের প্রস্তুতি। নিঃশ্বাস বইছে তার, কখনো দ্রুত, কখনো বা ধীরে। দেবমাল্য ভাবল, এরকম করতে থাকলে মেয়েটা পাগল হয়ে যাবে। আস্তে আস্তে তার কানে কানে বলল, ঘুরতে যাবি? দেখ নিরু, কি সর্বনাশ হয়ে গেছে আমাদের। তোর বাবা কি করেছে সে দেখে যা। সকালে কান্নার আওয়াজে ঘুম ভাঙল নিরুপমার। ঘুম চোখেও একটা সম্ভাব্য আশঙ্কার কথা ভেবে বুকটা ছ্যাদ করে উঠল যেন। ধীরে ধীরে নিজের বিছানা থেকে উঠে এগিয়ে গেল সে বাবার ঘরের সামনে মা বসে কাঁদছে, কিন্তু কেন? এতটুকু দৃশ্যই ওর সবটা বোঝার জন্য যথেষ্ট ছিল। ও দৌড়ে গেল সামনে, গিয়ে দেখল আশঙ্কাটাই সত্যি হয়েছে। ঘরের দরজায় উঁকি দিল, দেখল ওর বাবার দেহটা ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে ঝুলছে, হাওয়ায় অল্প অল্প দুলছে, সামান্য কাঁপছে দেহটা। জিভটা দাঁতের চাপে কেটে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে বিছানায়। যে টুলটা দিয়ে বাবা উঠেছিল সেইটা উপুর হয়ে পড়ে আছে বিছানার এক পাশে। চিৎকার করে ঘর থেকে চোখ সরিয়ে নিল। এটাও তবে সত্যি হলো, এটাও সত্যি হওয়ার ছিল। পুলিশ এলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বডি পোস্টমর্টম করার জন্য নিয়ে চলে গেল। সারা বাড়ি তখন চুপ। বাড়িটা ঢেকে আছে প্রগাঢ় নৈঃশব্দে। সারাটা দিন কিভাবে যেন কেটে গেল। অন্ধকার নামল, রাত হলো গভীর। ঘুমাতেই ভয় লাগলো নিরুপমার।
এরপর কেটে গেছে বেশ কয়েকটা দিন। এখন রাতে স্বপ্ন দেখার ভয়ে ঘুমানোটাই বন্ধ করে দিয়েছে ও। তবুও মাঝে মাঝে যখন চোখ বুজে যায় তখন এইসব স্বপ্ন দেখার ভয়ে আবার ধরফর করে বিছানায় উঠে বসে। এত বড় শোক কাটিয়ে ওঠা সহজ নয়। নিরুপমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। দেবমাল্য যথাসাধ্য চেষ্টা করেছিল ওকে সাহায্য করার, তবুও বল আজ কি খাবি? চুপ করে রইল নিরুপমা। কোনো উত্তর নেই। ভাবলে সে মুখে চোখ দুটো চিকচিক করছে। বেশ কিছুক্ষণ সব চুপচাপ। নিরুপমাকে এক প্রকার জোর করেই দেবমাল্য নিয়ে এসেছে বাইরে। এই অবস্থাতে যদি ওকে ছেড়ে দেয় ও হয়তো পাগল হয়ে যাবে। বাড়িতে একা একা থাকতে এই সময় কারই বা ভালো লাগে। তার উপর বাবাকে ওই অবস্থায় দেখা। রাতে কি ঘুমাচ্ছিস না? কালি পড়ছে তোরে চোখের তলায়। এরকম ভাবে চললে হয় নাকি বলতো? ভয় হয় রে, খুব ভয়। চোখ বন্ধ করতে ভয় হয়, ঘুমাতে ভয় হয়, কোনো কিছু চিন্তা করতে ভয় হয়, সব কিছুতেই বড্ড ভয় হয়। ঠিক আছে, চোখের জল মোছ এবার। এত কেন ভয় পাচ্ছিস? আমি আছি তো। খাবারটা এসেছে, খেয়ে নে। পারবো না রে, আমি খেতে পারবো না। গলা দিয়ে আমার খাবার নামছে না, আমার আর নামবেও না। উপায় নেই দেখে নিজের হাতে ওকে খাইয়ে দিতে লাগলো দেবমাল্য। আর সাথে সাথে ভাবল, এইভাবে হবে না। এভাবে দূরের থেকে নিরুপমার খেয়াল রাখা যাবে না। নিরুপমাকে এবার বিয়ে করে নিজের কাছে এনে রাখতে হবে। ওই পরিবেশ, ওই বাড়ির থেকে ওকে দূরে সরিয়ে আনতে হবে। আর আমি যেমনটা ভাবছি সেটা যদি হয় তাহলে নিরুপমার সুবিধে হবে, ও মানসিক শান্তি পাবে, মেয়েটা ট্রমা থেকে বেরোতে পারবে। সে আর দেরি করে না। নিরুপমাকে বাড়ি পৌঁছে দিতে গিয়েই নিরুপমার মায়ের সাথে কথা বলার প্রস্তুতি নেয়। কাকিমা, আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বাবা, বলো। আমি জানি না এই অবস্থায় কথাটা বলা উচিত হবে কিনা, তবুও আমি বলছি, নিরুপমাকে আমি বিয়ে করতে চাই। বাবা, নিরুপমার সাথে তো তোমার বিয়ে ঠিকই হয়ে আছে, তবে এখনই করতে কেন চাইছো? আমাদের এই দুঃসময় বুঝতেই তো পারছো, সবে ওর বাবা চলে গেলেন। ব্যাংকের থেকে অতগুলো টাকা চোট হয়ে গেল, সেই শোকটা উনি নিতে পারলেন না। আমাদের জানতেও দিলেন না কিছু, সব শেষ হয়ে গেল। এখনো তোর বাবার শ্রাদ্ধ শান্তিও হয়নি, এখনই বিয়ের কথা যে বলতে নেই বাবা। মাফ করবেন কাকিমা, জানি এটা সঠিক সময় নয় এসব কথা বলার, কিন্তু আমি ভেবে দেখলাম এই বাড়িতে থাকলে ও ট্রমা থেকে কোনো দিনও বেরোতে পারবে না। এই বাড়িতে ওর বাবার স্মৃতি আজীবন তাড়িয়ে নিয়ে বেড়াবে। ওকে সুস্থ রাখাটা ভীষণ জরুরি কাকিমা। তুমি ঠিক কি বলতে চাইছো সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি বাবা। একটা কাজ করো, ওর বাবার কাজটা মিটে যাক, তারপর তুমি ওকে নিয়ে একটু ঘুরে এসো। এখন তো বিয়ে হবে না, কারণ কালো সূচির সময় বিয়ে করা যাবে না, আমাদের বংশের নিয়ম এটা। ওর বাবার বাৎসরিক না হওয়া পর্যন্ত কোনো শুভ কাজে হবে না বাবা। আমার ওকে নিয়ে যেতে কোনো আপত্তি নেই, কিন্তু কাকিমা, বিয়ে না করে ওকে নিয়ে গেলে নানা লোকে নানান কথা বলতে পারে, আপনাদের শুনতে খারাপ লাগবে। না, তুমি ওকে নিয়ে যাও, কারণ মেয়েটা এখানে থাকলে যত দিন যাবে ট্রমাটাইজড হয়ে উঠবে দিন দিন। আর লোকেরা অনেক সময় অনেক কিছুই বলে, সব কথায় কান দিলে চলে না। তোমার সাথে থাকলে মেয়েটা অন্তত একটু ভালো থাকবে। সব কথা শেষ হয়ে যাওয়ার পর নিরুপমার কাছে গিয়ে সমস্তটা জানালো দেবমাল্য। নিরুপমাও রাজি হলো। অনিচ্ছা সত্ত্বেও ঠিক হলো সমস্ত কাজ মিটিয়ে তারা রওনা দেবে পুরীর উদ্দেশ্যে। বেশ সকালবেলা ঘুম ভাঙল নিরুপমার।
কাল রাতে শুতে শুতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। পাশে শুয়ে থাকা দেবমাল্যর শার্টটা গায়ে জড়িয়ে ধীরে ধীরে বিছানা থেকে উঠল সে। বেচারা এখনো ঘুমাচ্ছে। কাল রাতে খাটাখাটনি তো কম হয়নি। মুচকি হেসে ওর মাথায় সামান্য হাত বুলিয়ে দিল। বাইরে এসে সুন্দর সকালের মনোরম দৃশ্য উপভোগ করতে লাগলো। আর ঢেউয়ের পর ঢেউ এসে আছড়ে পড়ার বালুতটের দৃশ্যটা বেশ মনোরম লাগছিল। অবিরাম স্রোত অনবরত আছড়ে পড়ছে। হোটেলটা সমুদ্রের লাগোয়া হওয়ার জন্য ব্যালকনি থেকে দাঁড়িয়েই সমুদ্র দেখা যায়। সমুদ্র আর হোটেলের মাঝে পুরীর বিখ্যাত মেরিন ড্রাইভ রোড। হোটেলের নাম ব্লু ভিউ। সত্যি নীল জল এখান থেকে বেশ উপভোগ করা যায়। এখন বেশ অবাকই লাগে আগের কথাগুলো ভাবলে। ওগুলো কি আদেও সত্যি? এসব ভাবতে ভাবতেই একজোড়া বলিষ্ঠ পুরুষালী হাত তাকে জড়িয়ে ধরে পিছন থেকে। তা বলছি, ম্যাডাম ঘুম হলো? রাতে ঘুমাতে দিয়েছো বুঝি তুমি? দেবমাল্য দাঁত দিয়ে জিভ কেটে খিলখিল করে হেসে উঠল। ওর দেখা দেখে নিরুপমাও। দেবমাল্য বলল, আজ একটা কথা রাখবি? কি বল? রাখার মতন কথা হলে কেন রাখবো না? আজ অবধি কোন কথাটা রাখিনি বলতো? একটু আমার সাথে জগন্নাথ মন্দিরে চল, দুজনে একসাথে পুজো দিয়ে আসি। মা বারবার করে বলেছে এইদিকে আসছি যখন, জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তুই এসবে বিশ্বাস করিস? এটা তো আমি জানতাম না। সেটা বিষয় নয়, ঠিক মায়ের কথা ফেলা যায় না তো। আচ্ছা বেশ, ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে আসছি। হঠাৎ দেবমাল্য পেছন থেকে ওর হাতটা ধরে ফেলে বলল, আজকে শাড়ি পর প্লিজ। দুপুর নাগাদ। আজ রোদ্দুর তেমনটা নেই। হোটেল থেকে একটা টোটো নিয়ে ওরা পৌঁছেছে মন্দির চত্বরে। টোটো তাদের নামিয়ে দিল মন্দির থেকে সামান্য কিছুটা দূরে। বাকি পথটা হেঁটেই যেতে হবে। হাঁটতে মন্দ লাগবে না আজ। নিরুপমা আজ দেবমাল্যর অনুরোধে শাড়ি পরেছে, একটা হালকা বাদামি লাল পেরে শাড়ি। প্রথমে যদিও দেবমাল্য আপত্তি জানিয়ে বলেছিল যে নীল রঙের শাড়ি পরতে, কিন্তু নিরুপমা স্পষ্ট বারণ করে দিয়েছে। পুজো দিতে গেলে অত রংচঙে শাড়ি না পরে যাওয়াই ভালো। দুজনে হেঁটে চলেছে একে অপরের হাত ধরে। দেবমাল্যও পাঞ্জাবি পরেছে আজ। সুগঠিত বলিষ্ঠ দেহে বেশ মানানসই লাগছে তাকেও। সামনে একটা জুতো রাখার ঘর রয়েছে। সেইখানেই দুজন নিজেদের নিজেদের জুতো রাখে। তারপর ডালা কিনে পুজো দিতে মন্দিরে ঢোকে। দেবমাল্য আগে এসেছে একবার, কিন্তু নিরুপমার এই প্রথম আসা। পুজো দিতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। মন্দিরে থাকা জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে ওরা প্রণাম করল। এখানে এসে দেবমাল্য যেন ঠাকুরের ভক্তি করা আরম্ভ করেছে। ভক্তি ভরে সে ঠাকুরকে প্রণাম করল। ধর্মীয় স্থানের হয়তো এমনই মহিমা। নাস্তিকরা আস্তিক না হোক, অন্তত দুটোর মাঝামাঝি অবস্থান করে। সে যাই হোক, পুজো দিয়ে ওরা বেরিয়ে আসবে, হঠাৎ এক পান্ডা ওদের সামনে এসে দাঁড়ালো। স্নেহের গলায় নিরুপমার দিকে তাকিয়ে বলল, মা একটা কথা বলি, যদি কিছু মনে না করো। বলুন। তোমার বাড়িতে বিপদের কালো ছায়া ঘনিয়ে এসেছে। তার কিছুটা আঁচ হয়তো তোমরা পেয়ে থাকবে। অবাক হয়ে দুজনে দুজনের মুখের দিকে চেয়ে রইল। বেশ কিছুটা রোদ এসে পড়েছে জায়গাটায়। গরম লাগছে ওদের। সামনের লোকটা ঈষৎ বেঁটে ও মোটা, গলায় একটা তুলসীর মালা আর সাথে একটা সোনার চেন, হাতে একটা সোনার বালা, খালি গা এবং পরনে ধুতি। লোকটা আবার বলল, একটু ওইদিকে যাবে, বসে কিছু কথা বলার ছিল। তিনজনে মিলে বাঁধানো একটা গাছের সিমেন্টের বেদির ওপর বসল। বেলগাছ, নিচে সুন্দর ছায়া। অল্প স্বল্প হাওয়া খেলে যাচ্ছে তার নিচ থেকে। প্রথমে দেবমাল্য ভেবেছিল হয়তো কোনো ভাওতা হবে ব্যাপারটা। তবে প্রথমেই ও ঝগড়া করা কিংবা নিজের কোনো অবিশ্বাসী মনোভাব প্রকাশ করতে চায়নি।
লোকটা বসে নিরুপমাকে বলল, মা হাতটা একটু দেবে? বাম হাতটা। দেখছি বৃহস্পতি চতুর্থ ঘরে, দেবগণ, তুলারাশি, তৃতীয় ঘরে শুক্র, প্রথম ঘরে। বাবা, মা, তোমরা একটা ভয়ালো বিপদের মধ্যে রয়েছ। মাকে দেখে আমার আগেই সন্দেহ হয়েছিল। নিরুপমা কিছু একটা বলতে চাচ্ছিল। দেবমাল্য ওকে থামিয়ে দিয়ে বলল, কেমন বিপদ? এই জাতিকা খুবই বিরল। মেয়েটা বিপদের আগে বিপদ সম্পর্কে আভাস পেয়ে যায় কিংবা বুঝতে পারে। সেটা কি করে আমি জানি না। জাতিকার জন্মকোষ্ঠী না দেখে পুরোটা বলা অসম্ভব। তাহলে আমাদের এখন কি করা উচিত? তোমরা তো কলকাতায় থাকো, তাই না? আপনি এটাও জানলেন কি করে? হাত দেখে বুঝি সেটাও বলে দেওয়া সম্ভব? না, আসলে হাত দেখে নয়। তোমরা পুজো দেওয়ার সময় আলোচনা করছিলে কিছু একটা, সেটা অল্প স্বল্প কানে এসেছিল। কলকাতায় মা পুজো দিতে বলেছেন, এমন কিছু একটা সম্ভবত কানে কলকাতা থেকেই আসে। আপনি আমাদেরকে ফলো করছিলেন? মিথ্যে বলবো না, করছিলাম। কারণ মাকে দেখে আমার বিপদগ্রস্ত মনে হচ্ছিল। কারণ জিজ্ঞাসা করতে পারো, তবে সেটা সঠিক কী কারণে সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, বুঝলাম। তাহলে আমরা এবার আসি। এই নিন বাবা, আপনার প্রণামী। দরকার নেই। গুরুবিদ্যে ফলিয়ে পেট চালানোর মতো অবস্থা এখনো আসেনি আমার। জগন্নাথ দেবের কৃপায় দিন শেষে ভাত ডাল জুটে যায়, ওতেই আমি খুশি। তোমরা এবার এসো, আশা করি সে তোমাদের সমস্যার সমাধান করে দিতে পারবে। বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল ওরা। হঠাৎই পেছন থেকে লোকটা ডেকে উঠল, বাবা, তুমি একা একটু শুনে যাও, মা ওখানেই থাকো। হ্যাঁ বাবা, বলুন। ওর এখন বড় কঠিন সময় চলছে, বলতে পারো আসতেও যাচ্ছে। তোমরা একে অপরের হাত ছেড়ো না কখনো। মুক্তি পাবে নাকি আমি নিশ্চিত বলতে পারছি না। মায়ের মানসিক স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব পড়ে রয়েছে এই মুহূর্তে। আমি জানি, পারলে একটা সাইকিয়াট্রিস্ট দেখিও। এটা আরও বাড়তে পারে, তাই আগে থেকে সাবধানতা নেওয়া ভালো। সাবধানে থেকো, ভালো থেকো। ওরা হোটেলে ঢুকেছে বেশ কিছুক্ষণ হলো। দুজনে চুপচাপ বসেছিল। লোকটার শেষের দিকের বলা কিছু কথা বাদ দিয়ে মোটামুটিভাবে নিরুপমাকে সবটাই বলেছে দেবমাল্য, যেন ও ভয় না পায়। দুজনেই মনের মধ্যে কথাগুলোকে নাড়াচাড়া করে যাচ্ছিল। এখানে থাকার দিনও ফুরিয়ে এসেছে। পরশু থেকেই দেবমাল্যর অফিসে জয়েন করার কথা, সুতরাং কালকেই বেরিয়ে যেতে হবে এখান থেকে। প্রথমে করতে চাইনি রে। লোকটা আমাদের ফলো করছিল শুনে মাথাও গরম হয়ে গেছিল, কিন্তু নিরুপমা গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, কিন্তু কিন্তু কি? লোকটা শুধুমাত্র তোর হাত দেখে আর কপালের দিকে চেয়ে আমাদের বর্তমান পরিস্থিতির কথা এমন নির্ভুলভাবে জানলো কি করে? এইসব প্রজাতির লোক এইসব করার জন্য লোকেদের থেকে টাকা আদায় করে, ওইটাই ওদের উদ্দেশ্য থাকে। কিন্তু এক্ষেত্রে সেই সূত্র খাটলো না। লোকেদের যদি একটু সম্ভ্রান্ত কিংবা বড় লোক দেখে, তাদের ক্ষেত্রে এই বলে ভয় দেখায়, তোমার মৃত্যুর সামনে ওই শিকড় পড়ো কিংবা আমায় দিয়ে যজ্ঞ করাও, এত টাকা নেব। কিন্তু এখানে তেমনটাও ঘটলো না। আমরা যে বড় লোক কিংবা গরিব সেটা বুঝবে কেমন করে? ডালার দাম দেখে, পোশাক পরিচ্ছদ দেখে। আমি সঠিক জানি না, তবে আন্দাজ করে নিতে পারি।
51 টাকার ডালাতেও পুজো হয়, আবার 501 টাকাতেও হয়। 250 টাকার প্রিন্টের শাড়ি আর পাঞ্জাবি পরেও মানুষ পুজো দিতে আসে, আবার 1000 টাকা ঝকমকি শাড়ি আর পাঞ্জাবি পরেও আসে। পার্থক্যটা এখানেই করে দেয় নিরু। আর একটা অবাক করার বিষয়, আমরা এই প্রক্রিয়াকে অন্ধবিশ্বাস বলেই চিহ্নিত করি, তাই তো? আমরা জানি অন্ধবিশ্বাস এবং বিজ্ঞানের মধ্যে আজীবন বৈপরীত্য, শত্রুতা, একে অপরকে সহ্য করতে পারে না। তবু এই মানুষটা আমাদের ডাক্তারের সাহায্য নিতে বলল, তাও একজন সাইকাটিস্টের, যেখানে এখনো বেশিরভাগ মা বাবা তাদের সন্তানের মানসিক স্বাস্থ্যের দিকে নজরই দেন না। এখানে এই মানুষটা আমাদের। বুঝতে পেরেছি, তোর চিন্তা করা একটাও সম্ভাবনাকে আমি উড়িয়ে দিতে পারছি না। কলকাতায় গিয়েই আমরা সাইকিয়াট্রিস্ট আর জ্যোতিষীর খোঁজ করব। যতজন জ্যোতিষের চেম্বারেই গেছে সবকটাই নিজেদের লাভের গান শুনিয়ে যায়। বিরক্ত হয়ে উঠেছিল দেবমাল্য। নিরুপমায় শান্ত রাখছিল, কিন্তু কতক্ষণ? এই চেম্বার ওই চেম্বার সেই চেম্বার করে ক্লান্ত হয়ে গিয়েছিল দুজনেই। শেষ জনের ওপর রাগে তার জামার কলার চেপে ধরেছিল। আগুনের যেন হলকা বেরোতে চাইছে ওর শরীর দিয়ে। ঘামে নিয়ে গিয়েছিল ওর শরীর। একেই নিরুপমার মানসিক অবস্থা খারাপ, তার উপর এই ধকল। বেচারিও চুপ মেরে গেছে, শুধু মাঝে মধ্যে মাথা গরম করতে থাকা দেবমাল্যকে শান্ত করছে। ও শান্ত না করলে হয়তো কিছুক্ষণ আগে ঢোকা চেম্বারের জ্যোতিষের সাথে হয়তো একটা নোংরা হাতাহাতি হয়ে যেত। নিজেকে সামলে অনেক কষ্টে ক্লান্ত গলায় দেবমাল্য বলল, অনেক জ্যোতিষী তো দেখলাম, কলকাতার মতো বাজারে তার সংখ্যা নেহাত কম না। আর তুইও তো আমার সঙ্গে আছিস, দেখছিস তো সবই। হ্যাঁ, সে তো সকাল থেকেই আছে। সেই জন্যই জিজ্ঞাসা করছি, তুই কি করতে বলিস? দেখ, আমার মতে নতুন কোষ্ঠী বানানো আর জ্যোতিষীর নিজের চেম্বারে রত্ন ধারণ করলে যদি বিপদ কাটে, তবে ক্ষতি কি? আমি জানি যে এটা ওদের ব্যবসার একটা অঙ্গ, তবু একটা চেষ্টা তো করাই যায়। যেখানে কিছুতেই কিছু হচ্ছে না, একটা আশার আলো যদি দেখতেও পাই এখানে। বুঝতে পেরেছি। শোন, এখন তো তোর রাতের স্বপ্ন আসা মোটামুটি বন্ধ আছে। হ্যাঁ, আপাতত, কিন্তু কতদিনের জন্য জানি না। ওইসব গেলেই আমি বাঁচি। বিশ্বাস কর, আর পারছি না আমি এই ধকল নিতে। হার না, এত মানসিক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এইভাবে চলতে থাকলে একদিন আমি হয়তো ওর মুখটা হাত দিয়ে চেপে ধরল দেবমাল্য। শেষের কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল মেয়েটার গলার কাছে কিছু একটা দলা পাকাচ্ছে। শেষ পর্যন্ত প্রিয় মানুষটার ভালোবাসার স্পর্শ পেতেই ফুঁপিয়ে কেঁদে উঠল। চোখের জল চোখের কোল থেকে বেরিয়ে গাল বেয়ে স্পর্শ করল দেবমাল্যর হাত। ও মুখ থেকে হাতটা সরিয়ে নিল। আরে, কাঁদছিস কেন? ওই বোকা মেয়ে, দেখি মুখটা। আমি সবকিছুর মূলে, আমি যত নষ্টের গোড়া। হে দেবমাল্য, আমার মরণ হয় না কেন রে? হ্যাট, কি সব উল্টোপাল্টা বলছিস তুই এইসব? দেখি চোখটা। ইস, এত সুন্দর কাজলটা ঘেঁটে যাবে রে। আর কাঁদিস না মা, চল এবার। এই রোদে আমার প্রাণ ওষ্ঠাগত। এই নে রুমাল, সাবধানে চোখ মোচ। দেখেছিস, লাল হয়ে গেছে চোখটা। অনেক বেলা হলো, ওঠ এবার, বাড়ি যেতে হবে যে। সে খেয়াল আছে আপনার ম্যাডাম? ওর কথা শুনে চুপ করল নিরুপমা। রুমাল দিয়ে চোখ মুছে একটু জল দিল চোখে। কিন্তু ওর বুকে যে আগুনটা ধিকি ধিকি করে জ্বলছে, সেটা নিভবে কেমন করে সেটা তো তার জানা নেই। আপাতত বাড়ি উঠতে হয়। বাড়ির সবাই, পরিবারের সবাই দিশেহারা। এই সময় সবাইকে ঘাবড়ে গেলে চলবে না। দেবমাল্য একা আর কতটা সামলাবে? ওকেও সাহায্য করতে হবে দেবমাল্যকে।
দেবমাল্য ভাবছিল যে ওকে একা বাড়ি চলে যেতে বলবে, আর অন্যদিকে ও একটা জ্যোতিষীকে আবার নতুন করে জন্মকোষ্ঠী বানিয়ে দিতে বলবে, যাতে সাময়িক প্রতিকারের জন্য রত্ন নিয়ে আসা যায়। পরে কোষ্ঠী তৈরি হলে সেটা বিচার করে না হয় বাকি যদি কিছু লাগে সেটাও নিয়ে নেওয়া যাবে। কিন্তু পরক্ষণেই ভাবল মেয়েটাকে একা একা এভাবে ছাড়াটা ঠিক হবে না। মনের অবস্থা ভালো নেই একেতে, যদি কোথা থেকে কিছু হয়ে যায়। বিপদ তো আর বলে কই আসে না। সেই জন্য তাকে ব্যাক সিটে বসিয়েই বাড়ির দিকে রওনা দিল দুজনে। ঘুমটা ভাঙল ফোনের শব্দে। বিরক্তিকর ফোনের রিংটোনটা বেজেই চলেছে একঘেয়ে। ঘুম চোখে ফোনটা তুলে দেবমাল্য বলল, হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো নিরুপমার মায়ের কণ্ঠস্বর। কাঁপা কাঁপা গলায় তিনি বলে উঠলেন, বাবা, একটিবার আমাদের বাড়িতে আসো, যত তাড়াতাড়ি সম্ভব। কেন কাকিমা? কি কি হয়েছে? নিরুপমা, নিরুপমা। ফোনটা হঠাৎ কেটে গেল। প্রচন্ড একটা বিপদের আঁচ যেন ঝিলিক দিয়ে উঠল দেবমাল্যর মস্তিষ্কের মধ্যে। কিছু একটা হওয়ার প্রবণতা যেন তার শরীরের সমস্ত শিরা উপশিরা দিয়ে রক্তের আকারে ছুটে চলল প্রচন্ড বেগে। শরীরটা গরম হয়ে উঠল। এক ঝটকায় বিছানা থেকে লাফ দিয়ে উঠে গাড়ির চাবিটা নিয়ে দৌড় দিল গ্যারেজের দিকে। ফ্রেশ হওয়ার সময়টুকু পর্যন্ত সে নিজেকে দিল না। বাইকটা বের করে চালিয়ে দিল নিরুপমার বাড়ির উদ্দেশ্যে। আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার পথ বাইকে, কিন্তু সেই দূরত্বটাকে মিনিট 10-এর মধ্যেই দেবমাল্য কভার করতে চাইল। সারা রাত দুশ্চিন্তায় ঘুম হয়নি ভালো, তার উপর সকাল সকাল এমন একটা খবর শুনে ঘুম ভাঙা। চোখে মুখে জল না দিয়ে বেরোনোর ফলে উল্টো দিক থেকে আসা হাওয়াটায় যেন ঘুম জাঁকিয়ে পাচ্ছে। তাড়াহুড়োতে আজ আবার হেলমেটটাও নেয়নি। গাড়ির স্পিড সাধারণত 60 থেকে 70-এর বেশি তোলে না সে। যদি নিরুপমা থাকে তো 50-এর ওপরে তো নয়। সেই ছেলে আজ 90 থেকে 100 স্পিডে দুরন্ত গতিতে বাইক ছুটিয়ে চলেছে। চোখে হালকা হালকা ঘুম। সামনে থাকা একটা ট্রাককে অনেকক্ষণ ধরে অতিক্রম করতে চাইছিল সে, কিন্তু পারছিল না। বিরক্ত হয়ে শেষে গিয়ারটা ফেলে ক্লাচটা সম্পূর্ণ টেনে দিল। মুহূর্তের মধ্যে বাইকের স্পিড 120 ছাড়িয়ে গেল। সে যখনই বাইকটা নিয়ে ওভারটেক করতে যাবে, সেই 2 লেনের রাস্তাতে হঠাৎ বিপরীত দিক থেকে বিদ্যুৎ গতিতে অপর একটা ট্রাক যেন কোথা থেকে চলে এলো। দোষটা এক্ষেত্রে দেবমাল্যরই। ওভারটেক করার আগে অপর দিকটা দেখে নেওয়া ওর কর্তব্য ছিল, কিন্তু না, তাড়াহুড়োতে এই স্বাভাবিক কথাটা সম্পূর্ণ ভুলে গিয়েছিল। ফলে যা হওয়ার তাই হলো। অপর দিক থেকে আসা ট্রাকে সজোরে ঢুকে গেল ওর বাইকটা। ট্রাকের চাকার তলায় পড়ে থেতলে গেল দেবমাল্য দেবনাথের দেহটা। শেষ নিঃশ্বাস ফেলার আগে একবার চোখটা খুলেই বন্ধ হয়ে গিয়ে হালকা কাঁপুনি দিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল শরীরটা। নীরব নিথর মাংসপিণ্ডের মতো দলা পাকিয়ে থাকা বিভৎস মৃতদেহটার দিকে তাকিয়ে ভয়ে আঁতকে উঠেছিল সবাই। অনেকে হরহর করে বমি করতে আরম্ভ করেছিল সেইখানে। অপরদিকে নিরুপমার বাড়িতে ওর নিথর দেহটা সিলিং ফ্যান থেকে ঝুলছিল। হাওয়ায় অল্প অল্প দুলছে, সামান্য কাঁপছে দেহটা। জিভটা দাঁতের চাপে কেটে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে বিছানায়। যে টুলটা দিয়ে বাবা উঠেছিল, সেই টুলটা দিয়েই বাবার মতো করে আত্মঘাতী হয়েছে নিরুপমাও। পাশের পেপার ওয়েটের নিচে একটা কাগজ চোখে পড়ল নিরুপমার মায়ের। তবে কি সুইসাইড নোট?
কাঁপা কাঁপা হাতে পেপার ওয়েটটা সরিয়ে কান্না ভেজা গলায় ঝাপসা চোখে পড়তে শুরু করলেন নিরুপমার মা। তার মেয়ে লিখেছে, প্রিয় দেবমাল্য, হয়তো হয়তো আর দেখা হবে না আমাদের। সেই লাল রঙা বিকেলে সাদা কাঠগোলাপ হাতে তুই হয়তো আর গুজে দিবি না আমার চুলের পাশে, কিংবা তোর দেওয়া সেই নীল শাড়িটা আর হয়তো পরা হবে না আমার। না, 1 মিনিট, পরা হবে না কেন? ওটা পরেই তো আত্মঘাতী হতে পারি। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো আইডিয়া, তাই না? তবে তোর কথা খুব মনে পড়বে রে। যাই হোক, উল্টো পাল্টা বকছি, আর কতক্ষণই বা বকবো। যেটা বলার জন্য এটা লেখা সেটা আগে বলি। আমি আজ তোকে নিয়ে স্বপ্ন দেখলাম রে দেবু, অনেকদিন পরে। ভেবেছিলাম এটা ঠিক হয়ে গেছে, কিন্তু এভাবে ফেরত আসবে সেটা আমি আন্দাজও করতে পারিনি। দেখলাম একটা বাইক অ্যাক্সিডেন্টে তোর খুব খারাপ অবস্থা রে। তোর মৃতদেহটা গাড়ির তলায় পড়ে থেতলে পিষে গেছে। দেহটা না, আর দেহ বলে চেনাই যাচ্ছে না। সেটা যেন মনে হচ্ছে এক তাল মাংসপিণ্ড। একটু নড়লি তুই, চোখটা খুললি, হাত নেড়ে কিছু একটা বলতেও চাইলি, কিন্তু কিন্তু পারলি না। থরথর করে কেঁপে স্থির হয়ে গেল তোর মৃতদেহটা। কি নারকীয়, কি বিভৎস! বিশ্বাস কর, ঘটনাটা আমি আত্মপান্ত দেখলাম আমার চোখের সামনে, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। কত চেষ্টা করলাম, না, কিচ্ছু করতে পারলাম না। হঠাৎ চটকা মেরে ঘুম ভেঙে গেল আমার, গলা শুকিয়ে কাঠ। আমি জল খেলাম, কিছুক্ষণ ভাবলাম স্বপ্নটা নিয়ে। স্বপ্নের ঘটনাগুলো যেন পরপর আমার মস্তিষ্কে আবার সেজে উঠল। নিজেকে আর সামলাতে পারলাম না রে। তোকে ওই অবস্থায় আমি আর দেখতে পারবো না। অনেক হয়েছে, আর না। নিজেকে শেষ করাটাই একমাত্র উপায় বলে আমার মনে হলো। আমি জানি না তুই বেঁচে থাকবি কি না, আর মা আর দিদা বেঁচে, তাদের নিয়েও যদি এইসব। না 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 না, আর আমি বেঁচে থাকলে সবার উপরে বিপদ বাড়বে। তাই আর নয়। মা, দিদা, তোমরা সবাই আমার প্রণাম নিও। আর দেবমাল্য, তুই যদি বেঁচে থাকিস তো আমার ভালোবাসা নিস রে, খুব ভালো থাকিস। আর তোকেই উদ্দেশ্য করে লিখলাম চিঠিটা। জানি না কার হাতে পড়বে, তবে যার হাতেই পড়ুক, পুলিশের হাতের আগে আমি এই চিঠিটা বাড়ির কোনো সদস্যের হাতে পড়লে বেশি খুশি হব রে। ইতি, তোর নিরুপমা। এতক্ষণ তোমরা শুনলে কাব্যহীনের কলমে ভৌতিক গল্প দুঃস্বপ্নের হাতছানি। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন তারা হলেন কথক ডক্টর শর্মা এবং তান্ত্রিকের ভূমিকায় ছিল শুভম। দেবমাল্য জ্যোতিষী এবং পাণ্ডার ভূমিকায় ছিল তনয়। নিরুপমার চরিত্রে অভিনয় করেছে পিয়ালি। মা এবং জনৈকা রমণীর ভূমিকায় ছিলাম আমি, মৌমিতা। আমাদের পোস্টার করেছে বুবাই। আবহ, মিক্সিং এবং সামগ্রিক সম্পাদনায় ছিল শুভম। কেমন লাগলো আজকে আমাদের নিবেদন? কমেন্টস করে জানিও, কিন্তু ভালো খারাপ দুরকমই জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, শুধু গল্প শুনে চলে যাচ্ছ,
প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, যদি কেউ গল্প পাঠাতে চাও অথবা ভয়েস ওভারের জন্য যোগাযোগ করতে চাও, তাহলে নিচের ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে যোগাযোগ করো। আর সাথে বলে রাখি, আমাদের আরও একটি চ্যানেল আছে, মন পিয়ন পেজ অ্যান্ড ক্লাসিক স্টোরিজ। সেখানে আমরা নিয়ে এসেছি কালজয়ী সাহিত্যিকদের রচনা। খুব শিগগিরই আসতে চলেছে আরও একটি এরকম সাহিত্যিক ভিত্তিক গল্প। যদি রহস্য গল্প ও ভৌতিক গল্প প্রিয় হয়, তবে শুনতে হবে আমাদের এই চ্যানেলটি লাইসেন্স টু থ্রিল, আর বারবার ফিরে ফিরে আসতে হবে। আজ তাহলে এইটুকুই, আবার ফিরব খুব তাড়াতাড়ি জমজমাট একটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।